প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়ের দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের নিয়ম। দেখো, এখানে আমি একটি প্রশ্ন লিখেছি, 84.30 বেস 10 ইকুয়াল টু বাইনারিতে কত। আবার একই প্রশ্ন এখানে আছে, অক্টালে কত এবং হেক্সাতে কত। আমরা যখন দশমিক সংখ্যা পদ্ধতি থেকে, ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সা যে কোনো সংখ্যায় নিতে চাইব, তখন আমাদের দুটি জিনিস লক্ষ্য করতে হবে। একটি হচ্ছে পূর্ণাংশ এবং একটি ভগ্নাংশ। দশমিকের আগের অংশটিকে আমরা পূর্ণাংশ বলছি, এর পরের অংশটি হচ্ছে ভগ্নাংশ। পূর্ণাংশের ক্ষেত্রে একটি নিয়ম অনুসরণ করতে হবে এবং ভগ্নাংশের ক্ষেত্রে আরেকটি নিয়ম অনুসরণ করে আমাদেরকে এই রূপান্তরটা করতে হবে। প্রথমে চলো আমরা দেখি যে পূর্ণাংশের ক্ষেত্রে, অর্থাৎ এই যে 84.30 এর মধ্যে 84 এটাকে যদি আমি বাইনারিতে নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, অথবা অক্টালে নিতে চাইলে কি করতে হবে, অথবা হেক্সাডেসিমেলে নিতে চাইলে কি করতে হবে। তিনটি নিয়ম এখানে আছে, চারটি নিয়ম বলতে পারি। প্রথমত, যে দশমিক সংখ্যাকে রূপান্তর করতে হবে, অর্থাৎ এই 84 এটাকে আমার রূপান্তর করতে হচ্ছে, তাকে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেইস বা ভিত্তি, যেমন আমি এখানে বলেছি বাইনারিতে নেওয়ার জন্য, অতএব আমার কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি এবং তার বেইস হচ্ছে 2। বাইনারি হলে 2, অক্টাল হলে 8, হেক্সাডেসিমেল হলে 16 দ্বারা ভাগ করতে হবে এবং ভাগশেষটিকে সংরক্ষণ করতে হবে। তাহলে প্রথম নিয়ম অনুসরণ করে আমি এখানে অঙ্কটি শুরু করি। দেখো, 84 প্রথমে বলা হয়েছে এই দশমিক সংখ্যাকে বেইস দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ আমি যেহেতু বাইনারিতে নিতে চাচ্ছি 2 দ্বারা ভাগ করলাম। 2 দিয়ে যদি 84কে ভাগ করি কত পাই? 4 দুগুণ 8, 2 দুগুণ 4, তাহলে 42 দুগুণ 84 হয়। তাহলে 84 থেকে 84 চলে গেলে হাতে কত থাকে? 0, অর্থাৎ ভাগশেষ। এই যে এখানে ভাগশেষের কথা বলা হয়েছে, ভাগশেষটিকে সংরক্ষণ করতে হবে। অতএব এই ভাগশেষটিকে আমি এখানে পাশে লিখব, ভাগশেষ হবে 0। এটি কিভাবে হলো? তোমরা যদি প্রকৃতপক্ষে ভাগটি করো তাহলে আরও সহজে বুঝতে পারবে। যেমন এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে দেখো 4 দুগুণ 8 হচ্ছে, দিকে 4 নামবে, 2 দুগুণ 4, 4 থেকে 4 গেলে 0। তাহলে এই যে 42, এই 42টিকে আমি এখানে লিখলাম এবং এই যে ভাগশেষ 0, এই 0টিকে আমি এখানে লিখলাম। এভাবে করে আমাকে এই ভাগটি করতে হবে। এবার 2 নম্বর নিয়মে কি বলা আছে দেখো, উপরের ধাপে প্রাপ্ত ভাগফলকে, অর্থাৎ এই যে 42 এটাকে বলছে আবার কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেইস বা ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। বেইস বা ভিত্তি দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ এই 42কে আমরা আবার ভাগ করব। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে যদি 42কে ভাগ করি কত হয়? 2 দুগুণ 4 হয়, 2 কে 2 হয়, 21 দুগুণ 42 হয়। 21 দুগুণ 42 হলে আমার হাতে ভাগশেষ থাকে আর কত? 0। এই কথাটি এখানে আবার বলা হয়েছিল যে 2 নম্বর ধাপে ভাগ করতে হবে এবং ভাগশেষটিকে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। এই যে ভাগশেষটিকে আমরা সংরক্ষণ করলাম। ঠিক আছে, এরপর কি করতে হবে? এই প্রক্রিয়া চলতে থাকবে। এই প্রক্রিয়া চলতে থাকবে যতক্ষণ না ভাগফল 0 হয়। অর্থাৎ আমার এই যে ভাগফল পাচ্ছি আমি, এটা যতক্ষণ 0 হবে না, এই ভাগফলটা যতক্ষণ 0 হবে না ততক্ষণ আমাকে এই কাজটা করতে হবে। তাহলে চলো আমরা দেখি ভাগফলটা কোন জায়গায় গিয়ে 0 হচ্ছে। এটা আমি ভাগটা করতে থাকবো। 2 দিয়ে যদি 21কে ভাগ করি কত হয়? 10 দুগুণ 20, 10 দুগুণে 20 যদি হয়, ভাগশেষ থাকে কত? 1। এটা কি বুঝতে পারছো নিশ্চয়ই? 2 দিয়ে যদি আমরা 21কে ভাগ করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়, 2 একে 2, এখানে 1 থাকছে, 2 0 0, তাহলে 1 থেকে 0 গেলে 1 থাকে। এই যে 10 দুগুণ 20 হচ্ছে। অতএব এখানে 10টাকে এখানে আনলাম আর এই যে ভাগশেষ, এই 1টিকে এখানে রাখলাম।
এভাবে এই প্রক্রিয়া চলতে থাকবে। 2 দিকে এটাকে ভাগ করব, 5 দুগুণ 10, হাতে থাকবে 0 অথবা ভাগশেষ 0। এটাকে আমরা আবার ভাগ করব, 2 দুগুণ 4, ভাগশেষ থাকবে 1। আবার এটিকে ভাগ করব, 2 একে 2, ভাগশেষ থাকবে 0। এরপর এবার 2 দিয়ে 1কে ভাগ করতে হবে। 2 দিয়ে 1কে ভাগ করার জন্য আমরা কি করব? ভাগটা করে দেখি কত হয়। 2 দিয়ে যদি 1কে ভাগ করতে পারবো আমরা? পারবো না। তাহলে এখানে 0 দিতে হবে। 2 এর 0 এখানে হয় 0, 1 থেকে 0 গেলে 1 থেকে যাবে। তাহলে এখানে আমি ভাগফল পাচ্ছি কত? 0। আর আমি ভাগশেষ কত পাচ্ছি? 1। এই 1টিকে আমি এখানে বসাবো। ঠিক আছে? তাহলে দেখো আমার এই জায়গায় ভাগফল কি হয়ে আসছে? ভাগফল আমি কিন্তু 0 পেলাম। ঠিক আছে? আমার অঙ্কের নিয়ম অনুসারে এই প্রক্রিয়া চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ না ভাগফল 0 হয়। তবে যদি ভাজ্য ভাজকের চেয়ে ছোট হয়ে যায়, এখানে নিয়মটা এভাবে লেখা আছে, যদি ভাজ্য ভাজকের চেয়ে ছোট হয়ে যায়, ভাজ্যকে 2 দিয়ে যখন আমি 1কে ভাগ করছি, খেয়াল করো, এই 1টি হচ্ছে আমার জন্য ভাজ্য আর এই 2 হচ্ছে ভাজক। এখানে আমরা দেখতে পেয়েছি যে ভাজ্য ভাজকের চেয়ে ছোট, অর্থাৎ 1 2 এর চেয়ে ছোট। এইরকম অবস্থা যখন হবে তখন যেটা করতে হবে, সেক্ষেত্রে আমরা নিজেরাই ভাগফলে কত দিব? 0 দিব। ভাগফলে আমরা 0 দিব। এই যে 0টা এখানে আমরা বসিয়েছি, লক্ষ্য করো। ভাগফলে আমরা 0 দিয়েছিলাম। ঠিক আছে? এবং ভাগশেষে কাকে লিখতে হবে? ভাজ্যকে লিখতে হবে। অর্থাৎ এই জায়গায় আমরা লিখছি এই যে ভাজ্যটি আছে সেটি। ঠিক আছে? এটা এভাবেও তুমি মনে রাখতে পারো, অথবা তুমি যদি ভাগ করো তাহলে কিন্তু ব্যাপারটা এটাই দাঁড়ায়। ঠিক আছে? যে কোনো একভাবে মনে রাখলেই হলো। অতএব আমাদের এখানে তৃতীয় ধাপ পর্যন্ত কাজ শেষ। এখন আমরা চতুর্থ ধাপে সবশেষে প্রাপ্ত ভাগশেষগুলো নিচের দিক থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে আমরা ফলাফল পাব। অর্থাৎ এই যে ভাগশেষ 1 0 1 0, এগুলো যখন আমি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব, তখন আমি কি পেয়ে যাচ্ছি? এই যে নিচ থেকে উপরের দিকে যাবে, অর্থাৎ 1 0 1 0 1 0 0 0 1 0 0, দুইটি হবে 0 এখানে। এটিকে যদি আমি এখন এই জায়গায় লিখি, 1 0 1 0 1 0 0, তাহলে কিন্তু আমার এই যে 84 পূর্ণাংশ ছিল সেটার উত্তরটা আমি এখানে পেয়ে গেলাম। আমি কিন্তু এখনো দশমিকের পরে যেটি আছে ভগ্নাংশ, সেটার কাজ করিনি। ঠিক আছে? প্রথমে আমরা তাহলে এটা দেখলাম যে কিভাবে পূর্ণাংশকে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। একই কাজটি আমি এখন অক্টালের জন্য করব এবং হেক্সার জন্যও করে দেখাবো। প্রথমে এটাকে একটু মুছে দিচ্ছি আমি। ওকে, এবার যেহেতু আমাদেরকে অক্টালে নিতে বলা হয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতি হচ্ছে অক্টাল, অতএব তার বেস হচ্ছে 8। অতএব আমরা এই দশমিক সংখ্যাটাকে ভাগ করব 8 দিয়ে। আমাদের এখানে যে 1 নাম্বার নিয়ম আছে, 1 নাম্বার নিয়ম অনুসরণ করে। ঠিক আছে? তাহলে 8 দিয়ে যদি 84কে ভাগ করি কত হয়? ভাগটা আমরা এখানে করে দেখি পাশে। 84 8, 8 একে 8 হয়, এখানে নামবে 4। 8 দিয়ে যেহেতু 4কে ভাগ হবে না, এখানে 8 এ 0 0 বসবে, 4 থেকে 0 গেলে 4 থাকবে। ভাগফল পাচ্ছি
10 এবং ভাগশেষ পাচ্ছি 4। এই ভাগফলকে আমার বসাতে হবে এই জায়গায় এবং ভাগশেষটিকে আমি সংরক্ষণ করব পাশে। এবার এই 8 দিয়ে 10কে ভাগ করতে হবে। 8 একে 8, এর বেশি আর হবে না, আমরা সেটা জানি। 8 একে 8 যদি হয়, ভাগশেষ কত থাকে? 2। ওকে, এখন 8 দিয়ে 1কে ভাগ করতে হবে। আমরা কি বলেছিলাম এখানে 3 নম্বর নিয়মে? আমাদের 3 নম্বর নিয়মে একটা কথা ছিল, 3 নম্বর নিয়ম, এই প্রক্রিয়া চলতে থাকবে, এই প্রক্রিয়া চলতে থাকবে যতক্ষণ না ভাগফল শূন্য হয়। তবে যদি ভাজ্য ভাজকের চেয়ে ছোট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা নিজেরাই ভাগফলে শূন্য দিব এবং ভাগশেষে ভাজ্যটি লিখব। অর্থাৎ 8 দিয়ে 1কে ভাগ যাবে না, অথবা ভাজ্য যেহেতু ছোট হয়ে গেছে সেক্ষেত্রে এখানে আমি শূন্য দিব আর এইখানে লিখব এই জায়গায় যেটি আছে অর্থাৎ ভাজ্য, সেটিকে আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে কিন্তু আমার অঙ্ক এখানে শেষ হয়ে গেল। তুমি চাইলে এটিকে ভাগ করে দেখতে পারো। 8 দিয়ে যদি ভাগ করি, ভাগ কি যাবে? তাহলে 8 এ 0, এখানে 0 হয়। 1 থেকে 0 গেলে থাকে 1। অতএব এখানে 0 ভাগফল এবং 1 হচ্ছে ভাগশেষ। এখন এটাকে যদি আমি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি, 1 2 4, এটি হচ্ছে আমার জন্য এখানে উত্তর। অর্থাৎ অক্টালের ক্ষেত্রে আমার উত্তর হচ্ছে 1 2 4 দশমিক। এখানেও একটা দশমিক, যেহেতু আমরা দশমিকের আগ পর্যন্ত করেছি মাত্র। এবার হেক্সা। 84কে আমরা কত দিয়ে ভাগ করব? হেক্সাডেসিমেলের বেস দ্বারা ভাগ করব। হেক্সাতে যদি নিতে হয়, 84কে দেখো আমি ভাগ করছি 16 দিয়ে। 16 দিয়ে যদি 84কে ভাগ করি আমরা কত পাই? 5 16। পাশে ভাগটি করো তুমি। 16 5 16 80, হাতে থাকে 4। অতএব এই জায়গায় আমি পাচ্ছি 5, ভাগশেষে পাচ্ছি 4। এরপর 16 দিয়ে আবার ভাগ হবে, এখন এটা ছোট হয়ে গেছে, অতএব আমার এখানে বসবে 0 আর এই জায়গায় চলে আসবে এই 5টি। তাহলে আমার এখানে উত্তর হচ্ছে 5 4 5 4 দশমিক। নিশ্চয়ই বুঝতে পারছো যে 84কে আমরা একই নিয়মে একবার বাইনারিতে নিয়েছি, একবার অক্টালে নিয়েছি, একবার হেক্সায় নিয়ে গেছি। এই হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। পূর্ণাংশের ক্ষেত্রে আমরা এই কাজটা করলাম। এখন চলো আমরা দেখব যে ভগ্নাংশ যেটি আছে দশমিক 30, সেটিকে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সায় রূপান্তর করা যায়। ভগ্নাংশের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এটি, ঠিক আছে? এখানে তাহলে প্রথমে আমার দশমিক 30, এই সংখ্যাটাকেই আমাকে একবার বাইনারিতে নিতে হবে, একবার অক্টালে নিতে হবে, একবার হেক্সায় নিতে হবে। তার জন্য যে নিয়মটি এখানে দেখতে পাচ্ছি আমরা, 1 নম্বর নিয়মে লেখা আছে যে দশমিক সংখ্যাকে রূপান্তর করতে হবে তাকে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেইস বা ভিত্তি, বাইনারি হলে 2, অক্টাল হলে 8, হেক্সাডেসিমেল হলে 16 দ্বারা গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। এবং প্রাপ্ত গুণফলের পূর্ণাংশকে সংরক্ষণ করতে হবে। সেটা আমরা কিভাবে করব? তার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমি এখানে দশমিক 30 এটা লিখলাম। লেখার পর এটাকে আমি 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করে কত হয় সেটা আমাকে এখানে লিখতে হবে। 30-এর সাথে 2 গুণ করলে কত হয়? 60। তার মানে দশমিক 60। দশমিক যেহেতু 60 হচ্ছে, অতএব পূর্ণাংশে থাকছে আসলে 0।
এই 0.30 যখন আমরা লিখেছিলাম তখনও কিন্তু আমি যদি এখানে শূন্য দিই তাতে কিন্তু কোনো ভুল হওয়ার কথা নয়, কিন্তু আমরা এখানে শূন্য বসাবো না, যেহেতু আমাদের অঙ্কে এই জায়গায় শূন্য ছিল না, 84 ছিল। আমাদেরকে শূন্য বসানোর কাজটা করতে হবে অথবা পূর্ণাংশ লেখার কাজটা করতে হবে এই জায়গা থেকে। এখান থেকেই আমরা পূর্ণাংশটি লিখব। এবার এটাকে আবার 2 দ্বারা গুণ করতে হবে। 60 × 2 কত হয়? 6 × 2 = 12, 120, অর্থাৎ 120 মানে হচ্ছে 1.20। এখন এই দেখো পূর্ণাংশটা এখানে 1 আসছে আর এখানে আসছে 0.20। আমরা একটু নিয়মের মধ্যে যাই। নিয়মে কি বলা আছে? উপরের ধাপে প্রাপ্ত গুণফলের ভগ্নাংশকে আবার কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দ্বারা গুণ করতে হবে এবং পূর্ণাংশকে সংরক্ষণ করতে হবে। এই প্রক্রিয়া কতক্ষণ চলবে? যতক্ষণ না গুণফলের ভগ্নাংশে শূন্য হয়। গুণফলের ভগ্নাংশে শূন্য হওয়া মানে এই জায়গায় শূন্য আসতে হবে। এই জায়গায় যতক্ষণ শূন্য আসবে না ততক্ষণ আমরা কাজ করব। তবে 4-5 বার গুণ করার পরও শূন্য না হয় আর করতে হবে না, কারণ এটা শূন্য সাধারণত সহজে আসে না, কিন্তু আমরা তো আনলিমিটেড কাজ করে যেতে পারবো না। অতএব আমরা 4-5 বার গুণ করার পরে আমাদের অঙ্ক শেষ করে দিব। তবে উত্তর লেখার সময় ফলাফলের শেষে ডট চিহ্ন দিতে হবে। সবশেষে প্রাপ্ত গুণফলের পূর্ণাংশকে উপরের দিক থেকে নিচের দিকে সাজিয়ে লিখলে আমরা ফলাফল পাবো। আচ্ছা, আমরা তাহলে এই গুণটা 4-5 বার করলে আমরা কি পাচ্ছি সেটা দেখতে পাবো। 0.20 আসছে আমাদের এখানে। এখন এটাকে আমরা আবার 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে যদি গুণ করি 20 দ্বিগুণ হয় 40, অর্থাৎ 0.40। 0.40 মানে এখানে একটা শূন্য, এটার সাথে আবার 2 গুণ হবে, এটা হয়ে যাবে 40 দ্বিগুণ 80। এখানে আবার শূন্য, আবার এটাকে যদি 2 দিয়ে গুণ করি 80 দ্বিগুণ 160, তার মানে এখানে 1, এখানে 60। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো, এখন আমরা কয়বার গুণ করেছি? একবার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। আমরা 5 বার গুণ করে ফেলেছি, অতএব আমরা এটা আর করব না। এরপর আমরা এখন উত্তরটা লিখব। তবে উত্তর লেখার জন্য নিয়ম হচ্ছে সবশেষে প্রাপ্ত ফলাফলের পূর্ণাংশকে, অর্থাৎ এই অংশটা, এই পাশের যে অংশটা, এটাকে আমরা পূর্ণাংশ বলছি, উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব। এই উপর থেকে যখন নিচের দিকে সাজিয়ে লিখব তখন আমরা উত্তর পেয়ে যাব। ঠিক আছে, উপর থেকে যদি নিচের দিকে সাজিয়ে লিখি তাহলে আমরা কি পাচ্ছি? 0, 1, 0 পাচ্ছি, 1 পাচ্ছি, 0, 1, 0, 0, 1। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি এখন এখানে লিখি 0, 1, 0, 0, 1, এবং বলেছিলাম যেহেতু আমাদের অঙ্ক শেষ হয়নি আমাদের ডট ডট চিহ্ন দিতে হবে। এই যে 0, 1, 0, 0, 1, উত্তর লেখার সময় ফলাফলের শেষে ডট চিহ্ন দিতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের বাইনারির উত্তর। আমরা বাইনারিতে সম্পূর্ণ অঙ্কটা করে ফেললাম। একইভাবে আমরা এখন অক্টালের জন্যও করতে হবে, হেক্সার জন্য আমাদেরকে এই কাজটা করতে হবে। দশমিক 30, এটার সাথে এবার আমি 8 গুণ করব, যেহেতু আমি এটাকে এবার অক্টালে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানে গুণ চিহ্ন, 3 8 কত হয়? 24। 24 মানে 30-এর সাথে 8 গুণ করলে হয় 240, অর্থাৎ 2.40। এটার সাথে আবার 8 গুণ করব, 40 × 4, 4 8 32, অর্থাৎ 3.20। আবার 8 গুণ করব, 20, 8 2 16, 1.60।
আবার 8 গুণ করব, 60 ইন্টু 8, 6 8 48, অর্থাৎ 4.80। আবার 8 গুণ করব, 8 8 64, 6.40। তোমরা চাইলে এগুলো ক্যালকুলেটর করে দেখতে পারো কিভাবে এই অঙ্কটি হচ্ছে, 6.40 কিভাবে আসছে। ক্যালকুলেটরে করলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। আমি তোমাদের একটু করে দেখাই। দেখো আমাদের এখানে এই যে 0.30, তার সাথে 8 গুণ করলে কত হয়? 0.30 গুণ 8 ইকুয়াল টু কত পাচ্ছি? 2.4। 2.4 মানে 2.40। এই যে 2.40, এই পাশে আমি পূর্ণ অংশটাকে লিখছি, এই পাশে লিখছি ভগ্নাংশটাকে। এভাবে করে এই সংখ্যাটি আসছে। আমি যদি এখন উপর থেকে নিচের দিকে সংখ্যাগুলোকে সাজাই, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। এই যে উপর থেকে নিচের দিকে 2 3 1 4 6 এই সংখ্যাটা এখানে লিখব, 2 3 1 4 6 এবং শেষে ডট ডট। তাহলে আমাদের অঙ্কটা শেষ হলো। এবার আমরা হেক্সায় রূপান্তর করা দেখব। একই নিয়মেই করতে হবে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলতে পারছো। তোমরা চাইলে নিজেরাই করে ফেলতে পারো, তারপর আমার করা এই অঙ্কটির সাথে মিলাতে পারো। দশমিক 30 এটার সাথে 16 গুণ করব। এটা আমি ক্যালকুলেটরে করছি। 0.30 ইন্টু 16 কত হচ্ছে? 4.80। অতএব আমি এখানে 4 লিখব আর এখানে 80 লিখব। এরপর আবার এটার সাথে 16 গুণ হবে। 0.80 এর সাথে 16 গুণ। 0.80 সাথে যদি 16 গুণ করি কত হয়? 0.80 ইন্টু 16, 12.80। অর্থাৎ আমার এখানে এই পাশে লিখছি আমি 12, এটা হবে 80। অর্থাৎ আবার এখানে 80 আবার পেয়েছি। অতএব এটি চলতে থাকবে, বোঝা যাচ্ছে। 80 সাথে যদি আবার 16 গুণ হয়, তাহলে আবার 12.80 আসবে। এটার সাথে এখন আমরা আবার 16 গুণ করব। আবার এটা 12.80 আসবে। এটা চলতে থাকবে, বোঝা যাচ্ছে যে এটা শেষ হবে না। যেহেতু 80 সাথে 80 এর সাথে 0.80 এর সাথে 16 গুণ করলে প্রত্যেকবারে 12.80 আসবে। 0.80 ইন্টু 16, 12.80। এটা চলতে থাকবে, ঠিক আছে। এখন এখানে একটি বোঝার বিষয় আছে, সেটি হচ্ছে হেক্সাডেসিমেলে আমি যদি উপর থেকে নিচের দিকে সংখ্যা সাজিয়ে লিখতে চাই, আমি কি 4 12 12 12 লিখতে পারবো? তোমাদের কি মনে হয়, পারবো? চিন্তা করো তো, পারবো কি পারবো না? কে পারবে উত্তরটা? পারবো না। কারণ কি? কারণ হেক্সাডেসিমেলে 12 বলতে কোনো মৌলিক অঙ্ক নেই, ঠিক আছে। 12 বলতে কোনো মৌলিক অঙ্ক নেই। অতএব এই যে এখানে অঙ্কটি পাচ্ছি আমি, এটা আসলে ডেসিমেল অঙ্ক। এই ডেসিমেল অঙ্কটাকে আমাকে দেখতে হবে ডেসিমেলের 12 হেক্সাডেসিমেলে কত। ডেসিমেলের 12 হেক্সাডেসিমেলে কত, এটা আমাকে খুঁজে বের করতে হবে। তারপর সেই অঙ্কটা আমি এখানে লিখতে পারবো। ডেসিমেলের 12 হেক্সাডেসিমেলে কত সেটা খুঁজে বের করার জন্য সংখ্যা পদ্ধতি কিভাবে গঠন হয় ওই ক্লাসটা যদি তুমি দেখে থাকো, তাহলে এই কাজটা তুমি খুব সহজে করতে পারবে।
দেখো আমি এটা একটা টেবিল আকারে এখানে আবারও দেখাচ্ছি। দুইটি কলাম নিচ্ছি আমি এবং দেখো এই পাশে আমি ডেসিমেল অঙ্কগুলো লিখব আর এই পাশে এই অংশটাতে হেক্সাডেসিমেল অঙ্কগুলো লিখব। আমাদের ডেসিমেলের মৌলিক সংখ্যাগুলো আমি এখানে প্রথমে লিখছি 0 1 2 3 4 5 6 7 8 9, এরপর আছে 10 11 12। আমরা ডেসিমেলের 12 পর্যন্ত লিখলাম, এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা। এখন এই পাশে আমি হেক্সাডেসিমেলকে যদি লিখি, প্রথমে 0 আসবে 1 2 3 6 7 8 9। হেক্সাডেসিমেলে এখানে কিন্তু আসে এ, তারপর আসবে বি, তারপর আসবে সি। দেখো তাহলে ডেসিমেলের 12 হেক্সাডেসিমেলে কিন্তু সি হচ্ছে, অতএব আমি সহজেই বুঝতে পারছি আমার এই জায়গায় হবে সি, এটাও সি, এটাও সি। অতএব আমি যদি এখন উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখি তাহলে আমি পাচ্ছি 4 3টা সি। এইটাকেই আমি এখন এখানে লিখে দিতে পারি 4 সি সি সি, 3টা সি পাচ্ছি। এরপর ডট ডট দিতে হবে, কেননা আমার অঙ্ক শেষ হয়নি। এইভাবে করেই আমরা দশমিক সংখ্যা থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে আমরা দেখলাম পূর্ণাংশ এবং ভগ্নাংশ। আশা করি তোমাদের এখন আর কোনো সমস্যা থাকার কথা না। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবে, আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা।